রকমারি গল্পের ঘর চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হৃদয়। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আপনারা ভালোবাসেন বলেই প্রত্যেক শুক্রবার রাতে আমরা ফিরে আসি এই চ্যানেলটিতে। আর আমরা চাই আপনারা জেনে যান প্রতিনিয়ত কোন ঘটনাটি আমরা শেয়ার করব আপনাদের সাথে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। রকমারি গল্পের ঘর আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে আবারও স্বাগত জানাই রকমারি গল্পের ঘর চ্যানেলটিতে। আপনাদের সঙ্গে আছে আমি হৃদয়। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। ভূতের ভয় আমাদের মজ্জাজ্ঞতা। এই ভয় নিয়ে শিশু হয় বুড়ো, তারপর মারা পড়ে স্বচক্ষে কখনো ভূত না দেখি। স্বচক্ষে দেখিনি বলেই কি কোনো জিনিসের অস্তিত্ব নেই, এমন কথা বলা যায়? এই হলো নরেশের যুক্তি। নিশ্চয়ই স্বচক্ষে দেখাটাই হচ্ছে আসল কথা। আমি বলব, তুমি কান চাটকা দেখেছ? নরে জিজ্ঞাসা করল। মাথা নেড়ে বলল, না। তবু তো চামকাটার অস্তিত্ব স্বীকার করো। করে কেন করো? কেন করব না? আমি জানি জাহাজের টিকিট কিনলেই সেদিন খুশি কামচাটকায় বেরিয়ে আসতে পারে। পেট লোকের পর্যন্ত দুর্গণ নয়। মানে মনে হচ্ছে ইচ্ছে করলে এমনি তুমি টিকিট না কিনে সোজা পেট লোকে গিয়ে হাজির হতে পারো। পারি নাকি? আলতাপ খানিকটা কাফি খাও, অথবা গলায় দড়ি দাও, অথবা ধন্যবাদ। তোমাকে আর কোনো উপায় বলতে হবে না। নরেশ, তোমার যুক্তি শুনে আমার দেহ রোমাঞ্চিত হচ্ছে, অতএব এর প্রসঙ্গ ছেড়ে দাও। নরেশের সঙ্গে আমার প্রায় এমনই তর্ক হতো। আমি ভূত মানি না, সে মানে। ছলে বলে কৌশলে সে আমাকে নিজের দলে টানবার চেষ্টা করত। অথচ আমি ভূত মানলে তার বা ভূতের কি লাভ হবে, এটা তো ছিল আমার বুদ্ধির অগম্য। সেদিন আকাশে চাঁদ উঠেছিল, পূর্ণিমার পরিপূর্ণ চাঁদ। ব্ল্যাক আউটের ব্যবস্থা করে কলকাতাকে যারা নিস্তব্ধিত করেছে, আজকের সমুদ্রচ্ছ চন্দ্র যেন তাদের অক্ষমতাকে ব্যঙ্গ করতে চায়। হঠাৎ নরেশ এসে হাজির। এসে বললে, চলো। নরেশ হচ্ছে সেই জাতীয় মানুষ, লোকে যাদের বলে চন্দ্রাহত। সে লুকিয়ে লুকিয়ে পদ্ম লেখা কিনা তা জানি না, কিন্তু পূর্ণিমা চাঁদ উঠলেই তার ঘরের ভিতর বসা থাকা পারে না। পথে বেরিয়ে পড়ে এবং কোনো দিন যায় ঘরের মাঠে, কোনো দিন ঢাকুরিয়া লোকের দিক, কোনো দিন বা অন্য কোথাও। আর এই নৈশব দমনের একমাত্র সঙ্গী হচ্ছে থামি। যদিও এতটা কবিত্ব বা বাড়াবাড়ি আমি পছন্দ করি না, তবু প্রতিবাদ করে লাভ নেই। কারণ আমি প্রতিবাদ করলেই সে তর্ক করবে। তার তর্ককে আমি ভয় করি ভূতের চেয়েও। ঘড়ির দিকে চেয়ে দেখলুম রাত 11:30। নাচার ভাবে জিজ্ঞাসা করলি, আজ কোন দিকে? গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে পৌঁছাবো রাত 12টায়। তারপর কি? সেখানে কতক্ষণ থাকবো? যতক্ষণ ভালো লাগে। নাও নাও, আর দেরি করো না। মনে মনে পূর্ণিমার চাঁদে মুন্ডপাত করতে করতে জামা পরে নরেশের সঙ্গে বেরিয়ে পড়ল। সারা কলকাতা যখন ঘুমাবার চেষ্টা করছিল, রেডিও দানবের বেসুরো কোলাহল পর্যন্ত বন্ধ। গঙ্গার ধারে গিয়ে দেখলুম সেখানে আর কোনো চাঁদের ভঙ্গ হাজির নেই। এ যেন মনুষ্যহীন পৃথিবী। কেবল একজন পাহারালা, একজন আলোকহীন গ্যাস স্তম্ভের পাশে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল। সেও যেন মানুষ না, পাথরের প্রতিমূর্তি। তাকে দেখেও সন্দেহ হয় না যে সে পূর্ণিমার চাঁদকে উপভোগ করছে। নিদ্রিত দীর্ঘ পথ, নিস্তব্ধ রাতের কণ্ঠ, নির্জনতা চারদিক করছে যেন খা খা।
হঠাৎ কারা ভীষণ করে গর্জন করে উঠল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। কাঁধে খাট নিয়ে দেখা দিলে একদম সব যাত্রী। কোন হতভাগ্য ঘণ্টাখানেক আগেও ছিল এই পৃথিবীর জীব, কিন্তু এখন তার প্রাণহীন দেহের আর কোনো মূল্যই নেই। খানিকক্ষণ পর তার অস্থায়ী স্মৃতির মতন পড়ে থাকবে খালি কয় মুঠা ছাই। আবার সেই ভয়াবহ চিৎকার, বল হরি, হরি বল, বল হরি। এই কর্কশ চিৎকার শিহরিত বা শব্দ মিথ্যার প্রতি কিছুমাত্র শ্রদ্ধার ভাব নেই। নিস্তব্ধ রাতে এই চিৎকার শুনলে কেন জানি না আমার বুক উঠে কেঁপে। এ যেন জীবনের প্রতি মৃত্যুর অভিশাপ। খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বা আর কোনো ধর্মাবলীরাই শবযাত্রার সময় এমন অসদন ও বিমর্ষ গোলমাল করে না। বলল, নরেশ, তুমি তো ভূত মানো, কিন্তু স্তব্ধ রাতে এই নির্জন জায়গায় একজন চিৎকার শুনলে তোমার কি ভয় হয় না? যে এখনো ওই মরাটা জেগে ধর্মর করে খাটের উপর উঠে বসবে? নরেশ বললে, না, অমন অসম্ভব কথা মনে হবে কেন? ভূত হচ্ছে দেহহীন আত্মা। পঞ্চভূতে ঘোরা মৃতদেহের সঙ্গে তার কোনোটির সম্পর্ক নেই। ভূত হচ্ছে অশরীরী। তাহলে লোকে যখন ভূত দেখেনি তখন কি মিথ্যা কথা বলে? তাও না, লোকে দেখে আত্মার সূক্ষ্ম দেহ, সে কেবল ছায়া, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। সেও ছাড়া মানুষ সম্পর্কে স্পর্শ করতে পারে না। তাহলে লোকে ভূতকে ভয় করে কেন? অকারণ। এই স্থানটাতে চাতালে গিয়ে বসলুম। তখন পূর্ণ জোয়ার। পৃথিবী নীরব হয়েছে বলে জেগে উঠেছে গঙ্গার কলরব। ছল 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 ছলাংছল বিচিত্র ধ্বনি তুলে তটের উপরে এসে আছড়ে আছড়ে পড়ছে ঢেউয়ের পরে ঢেউ। জ্যোৎস্নায় চারদিক করছে ঝলঝল তরঙ্গে তরঙ্গে ছড়িয়ে পড়ছে, যেন চকচকে হীরক চূর্ণ। নরেশের প্রাণে কবিত্ব জেগে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করল, ভায়া, একটা গান গাইবে? আমি বললুম, দু একবার গান গাইবার চেষ্টা করছিল, কিন্তু আমি গান গাইলেই আমি কুকুরটা উপর দিকে মুখ তুলে সোয়াবের মতন কেঁদে ওঠে, তাই ও চেষ্টাও ত্যাগ করছি। তার চেয়েও তুমি গাও, আমি শুনি। নরেশ মাথা নেড়ে বললে, হুম, আমারও অবস্থা আশাপ্রদ নয়। আমি গান গাইলেই পাড়ার লোকেরা বলে শান্তিভঙ্গের অপরাধে তারা আমার নামে নালিশ করবে। আজকাল তাই মনে গান গাই। অতএব কারোর গান গাওয়া হইল না। একটু চুপ করে থেকে নরেশ আবার বললে, গঙ্গার পাশে বসে মানুষের গান গাওয়া তেষ্ঠতা, এমন কল সঙ্গীত মানুষের কণ্ঠে ফোটে না। গঙ্গার ধ্বনি কি আমার কিন্তু সঙ্গীত বলে মনে হলো না। থমথমে নিঝুম রাত, চারদিকে ছমছমে ভাব, এ যেন আর এক মানুষের পৃথিবী। এই নিরালয় গঙ্গার পদক্ষেপ পরে নির্গত হচ্ছে যেন এক কোনো অতিকায় পাতালবাসীর মহা আর্তনাদ, যেন সে আর জল শৃঙ্খলে বন্দী হয়ে থাকতে রাজি না, তাই বিপুল কণ্ঠে কেঁদে কেঁদে ছটফট করছে এবং সঙ্গে সঙ্গে আলোড়িত হয়ে উঠছে সারা গঙ্গার জলরাশি। হঠাৎ আমার দৃষ্টি একদিকে আকৃষ্ট হলো। ঘাটের সিঁড়ির শেষ ধাপটা যেখানে জলের উপরে জেগে রয়েছে, সেখানে দেখা হচ্ছে কি একটা সন্দেহজনক বস্তু। ওটা কি নরেশ? নরেশ দেখেই উঠে দাঁড়ালো, সচকিত কণ্ঠে বলল, ও ওটা মানুষের দেহ বলে মনে হচ্ছে। তাই তো বোধ হচ্ছে। জোয়ারে ভাসতে ভাসতে এখানে এসে থেকেছে। দুজনে তাড়াতাড়ি শিশির নিচে নেমে গেলুম।
হয়তো দেহে এখনো জীবন আছে। না, জীবন্ত নয়, মৃতদেহ। স্ত্রী লোকের মৃতদেহ পচে ফুলে ঢোল হয়ে উঠেছে। কালা পেরে কাপড়ের খানিকটা দেহের সঙ্গে জড়ানো, খানিকটা জলের উপরে ভাসছে, সেই সঙ্গে ভাসছে তার এক রাশ এক নৌকো চুল। দৃষ্টিহীন চোখ দুটো আরক্ষ, ঢেউয়ের তালে তালে দেহটা অস্বাভাবিকভাবে হেলছে, ঝুলছে, ঘাটে ধাপে এসে লাগছে, যেন তা জ্যান্ত, যেন তা আবার শুকনো পৃথিবীর উপরে উঠতে চায়। মানুষ এই শোচনীয় পরিমাণ দেখে বুকের ভিতরটা কেমন করতে লাগলো। নরেশের হাত ধরে দ্রুত পদে সিঁড়ির উপরে এসে দাঁড়ালুম। গ্যাস পোস্টের পাশে পাহারাওয়াটি ঠিক সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আসে। নরেশ উত্তেজিতের মতন তার কাছে দৌড়ে গিয়ে নিজের অদ্ভুত হিন্দি ভাষায় ব্যাপারটা বুঝবার চেষ্টা করতে লাগলো। পাহাড়ওয়ালা হেসে বলল, বাবুজি, বাংলার কথা বলুন, আমি বাংলা জানি। কি হয়েছে? ঘাটে একটা লাশ ভেসে এসেছে। স্ত্রী লাশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রী লাশ। স্ত্রী লাশ? আবার স্ত্রী লোকের লাশ? বড়ই আজব কথা বাবুজি, বড়ই আজব কথা। কেন পাহাড়িওয়ালাজি? গেল 2 মাসের মধ্যেই ঘটেই রাত দুপুরে আরো দুবার দুটো স্ত্রী লোকের লাশ ভেসে এসেছে। এই ঘটেই তারপর? দুবারই আমি সচক্ষে লাশ দেখেছি। তারপর উপরে উঠে থানায় খবর নিয়ে নিজেই বোকাবনে গিয়েছি। কেমন? লাশ আর খুঁজে পাওয়া যায়নি, নিশ্চয়ই স্রোতে ভেসে গিয়েছে। তাছাড়া আর কি বলবো বলুন? আচ্ছা, চলুন দেখি লাশটা একবার দেখে আসি। পাহারাওয়ালাকে নিয়ে আবার ঘাটের দিকে চললাম। ওই মাসের মধ্যে রাত দুপুরে একই ঘাটে 3বার 3টে স্ত্রীলোকের লাশ ভেসে আসা খুব আশ্চর্য ব্যাপার বটে। মৃতদেহটা তখনও সেখানেই তেমনইভাবে ঘাটের সঙ্গে সংলগ্ন হয়ে আছে। পাহাড়ওয়ালা হেট হয়ে পড়ে খানিকক্ষণ নীরবে মৃতদেহের দিকে তাকিয়ে রইল। তারপর ফিরে বললে, বড়ই আজব কথা বাবুজি, বড়ই আজব কথা। আবারও 2বার ঠিক যেন সেই লাশটাকে দেখছি। এমনই এক এলোমেলো চুল, এমনই কালাপার কাপড়। কি পাগলের মতো বকছো বাবু? কি পাগলের মতো বকছো পাহাড়ওয়ালাজি? হঠাৎ পাহাড়ওয়ালার চিৎকার করে ঢলে জ্বলে ভিতরে পড়ে যাওয়া আর কি। আমি তাড়াতাড়ি তার একখানা হাত চেপে ধরলুম। সে নিজেকে সামনে নিল। আমার লাঠি, আমার লাঠি। তোমার লাঠি? হ্যাঁ বাবুজি, জলের ভিতর থেকে কে টান মেরে আমার লাঠি কেড়ে নিয়ে ওই দেখুন। ঘাট থেকে হাত 4-5টা ছাদ দিয়ে এক গাছা লম্বা লাঠি ভেসে যাচ্ছে স্রোতের সঙ্গে। পাহাড়ওয়ালা একটা ভয়াত্ম চিৎকার করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলো, এবং ভয় এমন সংক্রামণ যে আমারও তার পিছনে পিছনে উঠতে পারলুম না। কিন্তু উপরে এসেই নরেশ বলে উঠল, ধ্যাত, আমারও কি পাগল। পাহাড়ওয়ালা হাত ফুসকে লাঠিটা জলে পড়ে গেছে বলে আমরাও কি ভয় পালিয়ে এলুম। নিজের কাপড় সত্য অপরিচিত হয়ে আমিও কথা কইতে পারলুম না। বাস্তবিক ভয় পাবার তো কিছুই হয়নি। পাহাড়ওয়ালা লাঠির ওপরে ভয় দিয়ে দাঁড়িয়েছিলেন। পিচ্ছিল গাটে হড়কে লাঠিটা জলে পড়ে গিয়েছে। এ তো খুবই সহজ কথা। হঠাৎ পাহাড়ওয়ালা সবরে বলে উঠল, দেখুন বাবুজি, দেখুন। ফিরে দেখলুম মৃতদেহটা আর ঘাটের সঙ্গে সংলগ্ন হয়ে নেই, ঠিক যেন শীত সাঁতার কেটে জোয়ার মুখে ভেসে চলছে উত্তর দিকে। কিন্তু খানিকটা গিয়ে দেহটাকে আবার ডুবে গেল। অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু আর তা ভেসে উঠল না। ফিরে দেখি পাহাড়ওয়ালা সেখানে নেই। নরেশ তিরস কণ্ঠে বললে, খুব পূর্ণিমার চাঁদ দেখা হলো।
এখন বাড়ি চলো।